আগের দিন তোমাদের হয়েছিল নিউক্লিয়াসের সেকেন্ড পার্ট পর্যন্ত। আজকের আমি নিউক্লিয়াসের থার্ড পার্টের ভিডিও স্টার্ট করছি। দেখো, আগের দিন যেটা হয়েছিল একটু মনে করিয়ে দিচ্ছি। ধরে নেওয়া যাক কোনো একটি নিউক্লিয় তেজস্ক্রিয় মৌল আছে। এখন এই তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসের সংখ্যাটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে। এখানে যদি মূল ভ্যালু প্রথমে যদি প্রাথমিক ভ্যালু n0 থাকে, মানে t সমান 0 সেকেন্ডে n0 থাকে, তাহলে এখানে কিছু সময় পরে এইভাবে এক্সপোনেনশিয়ালি তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যাটা কমে যেতে থাকে। যখন n0/2 তে পৌঁছায় সেই সময়কালকে বলা হয় অর্ধজীবনকাল, মানে এটাকে আমরা ধরেছিলাম t½ এই জায়গায়। আবার এর থেকে আবার যখন অর্ধেকে পরিণত হয়, মানে n0/4 যখন হয়, সেই সময়কালটা হলো 2t½ সিমিলারলি n0/8 হলে সেই সময়টা হলো 3t½ এবং এইভাবে কন্টিনিউয়াসলি ডিকে করে যায়, কিন্তু কোনো সময়ই একেবারে জিরো হয় না। ঠিক আছে, এখন আমি দেখব তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয় নিউক্লিয়াসের সক্রিয়তা বলতে কি বুঝি। সক্রিয়তা একক সময়ে কতগুলো পরিমাণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস বিঘটিত হচ্ছে সেই সংখ্যাটিকে বলা হয় ওই তেজস্ক্রিয় মৌলের সক্রিয়তা। তার মানে সক্রিয়তা A = একক সময়ে বিঘটনের হার, অর্থাৎ dN/dt। এখন আমরা জানি n n0e⁻⁻λt। তাহলে এটাকে যদি আমরা অবকলন করি, dN/dt -λ n0e⁻⁻λt। অ্যাকচুয়ালি a মানে mod of dN/dt, কতগুলো পরিমাণে বিভাজিত হচ্ছে প্রতি সেকেন্ডে। তাই এখানে a এর ভ্যালুটা হবে a = এই মাইনাসটা আর থাকছে না, মড করলে প্লাস চলে আসবে e⁻⁻λt। এইটাকে বলা হয় a0 or a সমান a0e⁻⁻λt। ঠিক আছে, এখানে a0 মানে হচ্ছে প্রাথমিক সক্রিয়তা। তাহলে এখানে সক্রিয়তাটাও এই এক্সপোনেনশিয়াল কার্ভের মতো করে কমছে, এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, মানে ঠিক এরকম ভাবেই আমরা সক্রিয়তাটাকেও দেখাতে পারি। তাই সক্রিয়তাকে যদি আমি এখানে দেখাই তখন কেমন আসবে না, এইদিকে ধরো t, এইদিকে হচ্ছে a, এইটা ছিল প্রাথমিকভাবে a0, এরপরে এইভাবে কন্টিনিউয়াসলি ডিকে করে যাবে। ঠিক আছে, এবার আসছি সক্রিয়তার একক। সক্রিয়তার এসআই পদ্ধতিতে একক হচ্ছে বেকেরেল, BQ। 1 বেকেরেল = 1 dps, মানে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে একটি করে যদি বিঘটিত হয় তাহলে সেটা হচ্ছে 1 BQ। তাহলে প্রতি সেকেন্ডে যদি 1 লক্ষ করে বিভাজিত হয় সেটার পরিমাণ হচ্ছে 1 লাখ BQ। ঠিক আছে, তো এটা হলো এসআই প্রসেসে একক। এর আরেকটি ব্যবহারিক একক হলো কুরি। 1 CI = 3.7 × 10⁻10 dps। প্রতি সেকেন্ডে যদি এতগুলো করে বিভাজিত হয় তখন সেটাকে বলা হবে 1 কুরি। তাহলে কুরির সঙ্গে বেকেরেলের সম্পর্ক কি দেখো, 1 CI = 3.7 × 10⁻10 বেকেরেল BQ। এই হলো এর রিলেশন। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি আমি নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয় বিক্রিয়া বলতে কি বুঝি আমরা না, নিউক্লিয় বিক্রিয়া মানে হচ্ছে কৃত্রিম উপায়ে কোনো পরমাণুর তেজস্ক্রিয় মৌলের বা কোনো পরমাণুর নিউক্লিয়াসকে বিভাজিত করে বা বিঘটিত করে অন্য কোনো নিউক্লিয়াসে পরিণত করাকে বলা হয় তেজস্ক্রিয় বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দেখি। মনে করা যাক কোনো একটি পরমাণু আছে X, পরমাণুর নিউক্লিয়াস X, তার A Z প্লাস এর সঙ্গে
স্মল a, এটা একটা কণা প্রক্ষিপ্ত করা হলো। এখন যেটা তৈরি হলো সেটা হচ্ছে b প্লাস y, a ড্যাশ z ড্যাশ z ড্যাশ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এইটাকে বলা হয় জনক নিউক্লিয়াস, এইটাকে বলা হয় প্রক্ষিপ্ত কণা, এটাকে বলা হয় নির্গত কণা, আর এটাকে বলা হয় অপত্য বা দুহিতা। ঠিক আছে, তো এই হলো নিউক্লিয় বিক্রিয়া। এটা গেল এর নিউক্লিয় বিক্রিয়া কিভাবে লিখতে হয় সেটা। এছাড়া এর একটা সিম্বলিক ফর্ম আছে, যেমন x, এইটাকে লেখা হবে x a, b y, এর মানে হলো এটাই। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো অ্যালুমিনিয়াম 1327 প্লাস হিলিয়াম 42, সেটার থেকে হবে H11 প্লাস সিলিকন 1430। ঠিক আছে, এটা একটা হলো নিউক্লিয় বিক্রিয়া। এখন এই যে নিউক্লিয় বিক্রিয়াটি, এই নিউক্লিয় বিক্রিয়াকে আমরা শর্টে কিভাবে লিখবো? Al, এটা হলো আলফা কণা। ঠিক আছে, তাহলে আলফা কমা এটা হলো প্রোটন PSI, এটাই হলো এই নিউক্লিয় বিক্রিয়ার শর্ট ফর্ম। এই যে নিউক্লিয় বিক্রিয়াগুলো হয়, এই নিউক্লিয় বিক্রিয়াগুলো কয়েকটা নিয়ম মেনে চলে। কি কি নিয়ম মেনে চলে দেখো। প্রথম, নাম্বার 1, ভর সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলে। ভর সংখ্যার সংরক্ষণ বলতে বোঝায়, ধরে নাও এটার ভর সংখ্যা a1, এটার ভর সংখ্যা a2, এটা a3, এটা হলো a4, তাহলে a1 প্লাস a2 ইজ ইকুয়াল টু a3 প্লাস a4 হবে। এখানে एग्जांपल দেখো, 27 প্লাস 41 4 ইজ ইকুয়াল টু 31, 27 প্লাস 4 ইজ ইকুয়াল টু 31। এখানে আমরা দেখছি 1 প্লাস 30 দিস ইজ ইকুয়াল টু 31, তার মানে এখানে ভর সংখ্যার সংরক্ষণ সূত্র মেনে চলছে। এরপরে নাম্বার 2 হলো পরমাণু ক্রমাঙ্কের ভর সংরক্ষণ সূত্র মেনে চলবে। পরমাণু ক্রমাঙ্কের সংরক্ষণ সূত্র বলতে Z1 প্লাস Z2 সমান Z3 প্লাস Z4 হবে। এখানে Z1 মানে 13, Z2 মানে 2, তাহলে 13 প্লাস 2 ইজ ইকুয়াল টু 15, আর এখানে আছে 1 প্লাস 14, দিস ইজ অলসো ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, তাহলে Z সংখ্যা মানে পারমাণবিক সংখ্যার সংরক্ষণ সূত্রটাও মেনে চলবে। নাম্বার 3, ভর শক্তির তুল্যতা সূত্র মেনে চলবে। ভর শক্তির তুল্যতা, যখনই কোনো একটা নিউক্লিয় বিক্রিয়া ঘটে সাধারণত দেখা যায় সেই নিউক্লিয় বিক্রিয়ার যে বাম পাশের বা লেফট হ্যান্ড সাইডে টোটাল মাস যা হয়, রাইট হ্যান্ড সাইডের মাস তার থেকে একটু আলাদা হয়, এবং এই যে মাস ডিফারেন্সটা হয় এটাই পুরোটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এখানে হয় কোনো ক্ষেত্রে শক্তি উৎপন্ন হতে পারে অথবা কোনো ক্ষেত্রে শক্তি হ্রাস পেতে পারে। দেখো, ধরে নেওয়া যাক একটা এ আছে x প্লাস a, এটা একটা ইকুয়েশন নিউক্লিয় বিক্রিয়া, x প্লাস a সমান y প্লাস b। তাহলে এই দিকে টোটাল ভর কত হচ্ছে mx প্লাস ma, এই দিকে টোটাল ভর কত হচ্ছে my প্লাস mb। এখন এই ভরের থেকে এই ভর যদি ছোট হয়, এটা যদি বড় হয় এবং এটা ছোট হলে কিছু পরিমাণে ভর হ্রাস পেয়েছে, ভর হ্রাস পেয়ে গেলে অবশ্যই এখানে কিছু এনার্জি জেনারেট হয়ে যায়। এই যে কিউ পরিমাণ অ্যামাউন্ট অফ এনার্জি, সেইটার ভ্যালু কত হবে দেখো, কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা এম গুণিতক সি স্কয়ার। এখানে ডেল্টা এম ইজ ইকুয়াল টু প্রাথমিক ভর mx প্লাস ma মাইনাস অন্তিম ভর my প্লাস mb। ঠিক আছে, প্রাথমিক মাইনাস অন্তিম, তাহলে এটাকে লেখা যেতে পারে mx প্লাস ma মাইনাস my প্লাস mb ইনটু সি স্কয়ার। এখন এই কিউ এর ভ্যালু কখন পজিটিভ হবে না, যখন এই পোরশনটা বড় হচ্ছে আর এইটা ছোট হবে। কিন্তু এর উল্টোটাও হতে পারে, মানে এই পোরশনটা ছোট এই পোরশনটা বড় হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে কিউর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে। যেখানে কিউ ভ্যালু পজিটিভ তাকে বলা হবে শক্তি উৎপাদক বিক্রিয়া, শক্তি উৎপাদক বা এক্সোআর্গিক।
এক্সোআর্গিক বা শক্তি উৎপাদক মানে সেখানে কিউ ভ্যালুটা হচ্ছে পজিটিভ, এইটাকে বলা হয় কিউ ভ্যালু। ঠিক আছে, কিউ ভ্যালু বা কিউ সংখ্যা। তাহলে এক্সোআর্গিক মানে কিউ সমান পজিটিভ হবে, আর এন্ডোআর্গিক রিঅ্যাকশন মানে কিউ সমান নেগেটিভ হবে। দু রকম বিক্রিয়াই হতে পারে। ঠিক আছে, এরপরে আসছি নিউট্রন ঘটিত নিউক্লিয় বিক্রিয়া। নিউট্রন ঘটিত নিউক্লিয় বিক্রিয়া, সেটাকে আমরা বলি নিউক্লিয় বিভাজন। মূলত আমাদের নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন এই দুটো জিনিস পড়তে হবে এখানে মেনলি। নিউক্লিয় বিভাজন বলতে কি বুঝি? নিউক্লিয় বিভাজন মানে হচ্ছে কোনো একটি ভারী নিউক্লিয়াসকে একটি স্লো নিউট্রন দিয়ে যদি আঘাত করা হয়, স্লো নিউট্রন বলতে কতটা স্লো না, নিউট্রনের স্লো বলতে প্রায় 2200 মিটার পার সেকেন্ড, এই পরিমাণ স্পিডে যখন যাবে, এবং এই নিউট্রনের এনার্জি হচ্ছে 10⁻² ইলেকট্রন ভোল্টের মতো। এই ধরনের শক্তি সম্পন্ন যে নিউট্রন তাকে বলা হয় তাপীয় নিউট্রন। এটাকে বলে তাপীয় নিউট্রন। তো N01, ঠিক আছে। কোন একটি স্লো নিউট্রন দিয়ে একটি ভারী মৌলের নিউক্লিয়াসকে যখন আঘাত করা হয়, ওই নিউক্লিয়াসটি সমান অথবা প্রায় সমান ভরের দুটি আলাদা আলাদা নিউক্লিয়াসে বিভাজিত হয় এবং সেই সঙ্গে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি করে। এই যে বিক্রিয়াটি, এটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন। তাহলে নিউক্লিয় বিভাজন বলতে কি বুঝি না, একটি ভারী মৌলের নিউক্লিয়াসকে যদি একটি স্লো নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন এটি অপেক্ষাকৃত ছোট প্রায় কাছাকাছি সমভরের দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয় এবং কিছুটা এনার্জি তৈরি করে, এছাড়াও বেশ আরো কয়েকটা নিউট্রন তৈরি করতে পারে। এই যে ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে নিউক্লিয় বিভাজন। এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হয়। এই এনার্জি যে তৈরি হয়, এই ব্যাপারটা প্রথম এস্টাবলিশ করেছিলেন অটো হান। মানে এই ব্যাপারটা, এইখানে নিউক্লিয় বিভাজনের প্রসেসটা অটো হান প্রথম দেখিয়েছিলেন। ঠিক আছে, এবং যার পরবর্তীকালে তোমরা জানো যে 1945-এ 6 এবং 6 and 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে অ্যাটমিক বোম ফেলা হয়েছিল। তো অ্যাটমিক বোমের মূল যে ইকুয়েশন, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এই হলো নিউক্লিয় বিভাজন। নেক্সট, এরপরে আসছি নিউক্লিয় বিভাজনের এক্সাম্পল। আচ্ছা, এখানে এই তাপীয় নিউট্রন বলতে কি বোঝায় সেটা কিন্তু পড়তে পারি। তাপীয় নিউট্রন বলতে হলো যে নিউট্রনের এনার্জি 10⁻² ইলেকট্রন ভোল্ট এবং গতিবেগ প্রায় 2200 মিটার পার সেকেন্ড, সেটাকে বলা হয় তাপীয় নিউট্রন। ঠিক আছে, তো এই তাপীয় নিউট্রনের থেকে বেশি শক্তি সম্পন্ন নিউট্রন দিয়ে যদি একে আঘাত করা হয়, সে আর একে ভাঙবে না, নিউট্রনটা সোজাসুজি ভেদ করে বেরিয়ে চলে যাবে। এই কারণে কম শক্তির তাপীয় নিউট্রন দিয়ে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়ে থাকে। তারপরে আসছি নিউক্লিয় বিভাজনের কিছু এক্সাম্পল। নিউক্লিয় বিভাজনের একটা এক্সাম্পল মনে করো, ইউরেনিয়াম 23592 প্লাস N01, সেখান থেকে হতে পারে বেরিয়াম 14156 প্লাস ক্রিপ্টন 9236 প্লাস 3টা নিউট্রন, তার সঙ্গে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি। এটা একটা হতে পারে। আবার এই একই বিক্রিয়া দেখো, যখন একটা বড় নিউক্লিয়াসকে ভাঙা হচ্ছে, সে অনেক রকম ভাগেই ভেঙে যেতে পারে। এমনটি নয় যে সবসময়ের জন্য এই দুটোতে বিভাজিত হবে।
প্রায় একই রকম আরেকটা বিক্রিয়া হলো ইউরেনিয়াম 23592 প্লাস N01, সেখান থেকে হবে জেনন Xe জেনন 13454 প্লাস স্ট্রনসিয়াম 138 প্লাস 2N01, দুটো নিউট্রন, তার সঙ্গে শক্তি হয়ে থাকে প্রায় 181 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এরকম দুটো রিঅ্যাকশন দেখানো হলো। এছাড়াও আর অন্যান্য রিঅ্যাকশন হতে পারে। আবার এটা ইউরেনিয়াম ছাড়া প্লুটোনিয়ামও নেওয়া যায়, প্লুটোনিয়ামের সাহায্যেও এই বিক্রিয়াটি করতে পারে। ঠিক আছে, তো এবারে এই যে নিউক্লিয় বিভাজনটা হচ্ছে, এই এক একটি নিউক্লিয় বিভাজনে প্রায় 181 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি হতে পারে। এটা আমরা কিভাবে হিসাব করব? দেখো, একটু আগে যেমন করে আমরা কিউ ভ্যালু হিসাব করেছিলাম, এখানে হিসাবটা ঠিক সেই রকমই হবে। যেমন এই যে ইউরেনিয়াম 23592 এর অ্যাকচুয়াল ভর, ইউরেনিয়ামের ভর হচ্ছে 235.0439 AMU। হ্যাঁ, আর নিউট্রনের ভর আমরা জানি 1.0087 AMU। আবার জেনন, এই জেননের ভর হলো 133.9054 AMU, আর স্ট্রনসিয়ামের ভর হচ্ছে 99.9354 AMU। আবার এখানে নিউট্রন আছে, মানে দুটো নিউট্রন মিলিতভাবে ভর হবে 2 × 1.0087 AMU। এখন আমরা এই দিকের পোরশনটাকে যদি যোগ করি এবং এই দিকের পোরশনটাকে যদি আলাদা করে যোগ করি, আমরা দেখব যে এইটায় কিছুটা পরিমাণে ভর হ্রাস পেয়েছে। কতটা হয় আমি একটু ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এই দুটোকে যদি আমরা অ্যাড করি, তখন এর ভ্যালু আসবে 236.0526। ঠিক আছে, এত ইউ। আবার এই পোরশনটাকে যদি আমরা অ্যাড করি, এর ভ্যালু আসবে 235.8583 AMU। তাহলে এই যে ভরের পার্থক্য, এখানে দেখা যাচ্ছে লেফট সাইডের ভরের পরিমাণটা বেশি। তাহলে এই দিকের ভর বেশি হলে এই দিকে যে ভরটা কমে গেছে সেটাই এনার্জিতে কনভার্ট হয়েছে। তাহলে কতটা ভর কমে গেছে দেখি। ডেল্টা এম সমান এই পোরশনটা থেকে এটাকে আমরা বাদ দেব, তাহলে ডেল্টা এম পেয়ে যাব। এটা বাদ দিলে হবে 0.1944 AMU। সুতরাং এই পরিমাণ ভর শক্তিতে পরিণত হয়েছে। আমরা জানি 1 ইউ এর সমতুল্য শক্তি হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে যতটা হচ্ছে 0.1944 ইউ, তার শক্তিটা হবে 0.1944 ইন্টু 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু, এইটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 181 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এই হলো প্রতিটি নিউক্লিয় বিক্রিয়ায় যদি জেনন এবং স্ট্রনসিয়াম উৎপন্ন হয় তার জন্য কতটা শক্তি। এক একটি নিউক্লিয় বিক্রিয়ায় যদি এই পরিমাণ শক্তি হয়, এটা আমরা হিসাব করে দেখাতে পারি যে কেবলমাত্র 1 গ্রাম ইউরেনিয়ামকে বিক্রিয়া ঘটাতে পারলে 1 গ্রাম ইউরেনিয়ামের উপরে শক্তি কতটা আসে, প্রায় শক্তির পরিমাণটা হয়ে যায় 7.4 × 10⁻10 জুল। ঠিক আছে, তাহলে 1 গ্রাম ইউরেনিয়ামকে বিভাজিত করলে এনার্জি হয়ে থাকে 7.42 × 10⁻10 জুল। এই হিউজ পরিমাণে এনার্জি একসঙ্গে তৈরি হতে পারে। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি এই যে নিউক্লিয় বিভাজন, এর আবার কটা ভাগ আছে। দেখো, নিউক্লিয় বিভাজন দু রকম ভাবে হতে পারে। কি কি রকম? এক, নিউক্লিয় বিভাজনের একটা ভাগ হতে পারে নিয়ন্ত্রিত বিভাজন, অনিয়ন্ত্রিত, তারপরে 2 নম্বরে লিখলাম নিয়ন্ত্রিত বিভাজন। মানে একটাকে আমরা কন্ট্রোল করতে পারি, বিভাজনটা কি হারে হবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি। আর একটিতে বিভাজনকে কন্ট্রোল করা যায় না, সেটা হলো অনিয়ন্ত্রিত বিভাজন। এই যে বিভাজন, এটা কিভাবে হয় দেখো, আমরা যদি একটি মাত্র ইউরেনিয়ামকে ভেঙে ফেলতে পারি তাহলে বিশেষ কিছু শক্তি উৎপন্ন হচ্ছে না। একসঙ্গে অনেকগুলো ইউরেনিয়ামকে ভাঙতে হবে, তার মানে আমাকে কোনো না কোনো ভাবে ইউরেনিয়ামের যে রিয়াকশনটা হচ্ছে সেই রিয়াকশন রেটটাকে বাড়াতে হবে যদি বেশি পরিমাণে এনার্জি পেতে চাই। তো এখানে কি হয়,
না একটা বড় কোনো নিউক্লিয়াসকে যখনই আমরা নিউট্রন দিয়ে আঘাত করছি তখনই এখানে প্রায় 3টা নিউট্রন তৈরি হচ্ছে। এই যে 3টা নিউট্রন তৈরি হচ্ছে তার পাশাপাশি দুটো আলাদা 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 ভরের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, আর 3টা নিউট্রন তৈরি হচ্ছে। এই একটা নিউট্রন, এই একটা নিউট্রন, এটা আরেকটা নিউট্রন। এই যে নিউট্রন গুলো এরা গিয়ে আরো যে 3টা ইউরেনিয়াম আছে সেই 3টা ইউরেনিয়ামকে আঘাত করলো। তার ফলে এখান থেকে কি হবে না আরো 3টা নিউট্রন তৈরি হলো, এখান থেকেও 3টা নিউট্রন তৈরি হলো, এখান থেকেও 3টা নিউট্রন তৈরি হলো। এই যে 9টা নিউট্রন এরা আবার 9টা ইউরেনিয়ামকে গিয়ে আঘাত করলো। এইভাবে কন্টিনিউয়াসলি এই আঘাতের পরিমাণটা বেড়ে চলে। তার মানে প্রথমে ছিল একটি নিউট্রন, সেখান থেকে হলো 3টা, তারপরে আসবে 9টা, 27, 81, 243 এন্ড সো অন। ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। এই যে বৃদ্ধি পেতে থাকে এই ব্যাপারটিকে বলা হয় চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। এখন এই চেইন রিঅ্যাকশন যদি হ্রাস করা না যায় তার মানে যেটা দাঁড়ালো প্রতি স্টেপে তার আগের স্টেপের থেকে 3 গুণ করে বেশি পরিমাণে নিউট্রন তৈরি হচ্ছে। এইটাকে বলা হয় নিউট্রন পুনরুৎপাদক গুণক। নিউট্রন পুনরুৎপাদক গুণক এখানে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে 3 গুণ করে বৃদ্ধি পাচ্ছে নিউট্রনের সংখ্যা, তাকে আমরা কি বলি নিউট্রন পুনরুৎপাদন গুণক। এখন যদি আমরা অনিয়ন্ত্রিত বিভাজন ঘটাতে চাই তখন আমরা চাইবো এটা 3 কেন আরো বেশি হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু নিয়ন্ত্রিত বিভাজন ঘটাতে চাইলে তখন যদি এইভাবে কন্টিনিউয়াসলি বেড়ে যেতে থাকে তাহলে কিন্তু আর নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। এই অনিয়ন্ত্রিত বিভাজনটা কোথায় কাজে লাগানো হয় না পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে, তখন লাগে অনিয়ন্ত্রিত বিভাজন। আর নিয়ন্ত্রিত বিভাজন কোথায় লাগানো হয় পারমাণবিক চুল্লিতে। পারমাণবিক চুল্লিতে আমরা নির্দিষ্ট হারে শক্তি পেতে চাই। পরমাণু বোমার ক্ষেত্রে একসঙ্গে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি পেতে চাই, তাই সেখানে চাইবো এইটার ভ্যালুটা যেন বেশি হয়, নিউট্রন পুনরুৎপাদন গুণকের ভ্যালু। কিন্তু যখন নিয়ন্ত্রিত হবে আমরা চাইবো অনেক সময় ধরে যেন কম 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 করে এনার্জি তৈরি হয়, তাই সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। এবং কন্ট্রোল করতে গেলে এই যে পুনরুৎপাদন ফ্যাক্টরটা আছে একে কখনো 3 নয় 1 এর কাছাকাছি থাকতে হবে, 1 থেকে একটু বেশি হতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে সেই জিনিসটা কন্ট্রোল করতে হয়। কিভাবে কন্ট্রোল করা হয় সেটা একটু পরে বলছি। নেক্সট, এরপরে আসছি সন্ধি আকার। তাহলে এখানে যে যে কি পয়েন্টগুলো পাওয়া গেল একটু দেখে নাও। একটা হলো চেইন রিঅ্যাকশন, নাম্বার 2 হলো নিউট্রন পুনরুৎপাদন গুণক, এন্ড নাম্বার 3 সন্ধি আকার। এই সন্ধি আকারটা কি দেখো, যদি আমরা নিউক্লিয় বিভাজন ঘটাতে চাই এবং পরমাণু বোমার ক্ষেত্রে এটাকে কাজে লাগাতে হয় তখন সেখানে হিউজ এনার্জি চাই, এবং সেক্ষেত্রে যাতে বেশি করে নিউট্রনগুলো থাকতে পারে, যেমন ধরে নেওয়া যাক কোনো একটি নির্দিষ্ট ইউরেনিয়ামের পরমাণুকে নেওয়া হলো। এখন যদি নিউট্রন দিয়ে আঘাত করা হয় যে নিউট্রনগুলো তৈরি হবে তার সবগুলো নিউট্রন পরবর্তী স্টেপে যায় না, কিছু কিছু নিউট্রন বাইরের সারফেস দিয়ে বেরিয়ে চলে যায়, এবং তখন বিক্রিয়াটি খুব একটা ভালোভাবে হয় না, মানে খুব বেশি শক্তি একসঙ্গে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা কি করা যায় না, সেক্ষেত্রে দুটো উপায় আছে। 1 নম্বর হচ্ছে এমনভাবে এই যে নমুনাটিকে নিতে হবে তাতে করে তার সারফেস এরিয়া যেন কম থাকে। ঠিক আছে, সারফেস কম থাকলে সারফেস দিয়ে কম নিউট্রন বেরিয়ে চলে যাবে, তার ফলে বেশি বেশি বিক্রিয়া হবে। এটা কোথায় লাগানো হয় না পরমাণু বোমার ক্ষেত্রে, মানে অনিয়ন্ত্রিত বিভাজনে সন্ধি আকারের ব্যাপারটা দেখতে হয়। হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে গোলা আকার নিতে হবে, কারণ গোলকের সারফেসের পরিমাণ সব থেকে কম হয়। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে একটি নির্দিষ্ট ভরের থেকে বেশি ভরের নমুনা নিতে হবে, একটি নির্দিষ্ট ভরের থেকে বেশি ভরের নমুনা নিতে হবে। ঠিক আছে, এবং এই নমুনার পরিমাণটা যদি খুব কম হয়ে যায় তখন সেখানে নিউক্লিয়
এই নিউক্লিয়ার বিভাজনের সাহায্যে পরমাণু বোমা তৈরি করাটা সম্ভব নয়। ঠিক আছে, তো এইভাবে আমরা এই দুটোর সাহায্যেই আমরা অনিয়ন্ত্রিত বিভাজন ঘটাতে পারি। এই যে নির্দিষ্ট আকারটিকে নেওয়া হচ্ছে, নির্দিষ্ট পরিমাণকে নেওয়া হচ্ছে, ওটাকেই বলা হয় সন্ধি আকার। নেক্সট, এরপরে আসছি নিয়ন্ত্রিত বিভাজনের ক্ষেত্রে কি করব। দেখো, নিয়ন্ত্রিত বিভাজনের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, নিয়ন্ত্রিতর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, এক নম্বর হচ্ছে নিউট্রন পুনরুৎপাদন ফ্যাক্টরকে 1 এর থেকে অল্প বেশি পরিমাণে রাখতে হয়। এইটা করার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটার জন্য কন্ট্রোল রড ব্যবহার করা হয়। এবং 2 নম্বর হচ্ছে যে নিউট্রনগুলো তৈরি হচ্ছে এগুলো তাপীয় নিউট্রন থাকে না, কারণ এখানে যে শক্তিটা তৈরি হয় প্রতিটি বিভাজনে প্রায় 181 মেগা ইলেকট্রন ভোল্ট, সেই যে শক্তি, এই শক্তির পরিমাণটা কন্টিনিউয়াসলি মানে বেশ কিছুটা অংশ যে নিউট্রনগুলো তৈরি হয় তার মধ্যে থেকে যায়। কিন্তু আমাদের যে নিউট্রনটা দরকার তার শক্তি কত হতে হবে না 0.02 ইলেকট্রন ভোল্ট, তাহলে এই নিউট্রনগুলো অত কম শক্তি সম্পন্ন হয় না, তাই তাকে শক্তিটাকে কমানোর দরকার হয়ে পড়ে। এই যে কমাতে হয়, যার সাহায্যে কমানো হয় তাকে বলা হয় মডারেটর। তাহলে একদিকে লাগে কন্ট্রোল রড, যেটার সাহায্যে কন্ট্রোল করা হয়, আর একদিকে লাগে মডারেটর। মডারেটর হিসাবে ইউজ করা হয় D2O, মানে ভারী জল একে বলা হয়, ভারী জল বা D2O ব্যবহার করা হয়, এবং গ্রাফাইট ব্যবহার করা হয়, গ্রাফাইট। আর এক্সট্রা অতিরিক্ত ইলেকট্রনগুলোকে শোষণ করে নেওয়ার জন্য যে কন্ট্রোল রড ব্যবহার করা হয়, সেখানে আমরা বোরনকে কাজে লাগে, বোরন রড কাজে লাগে। ঠিক আছে, এই হচ্ছে দুটো জিনিস, এক কন্ট্রোল রড যার সাহায্যে নিউট্রন পুনরুৎপাদন ফ্যাক্টরকে 1 বা তার থেকে বেশি রাখা হয় সামান্য, আর একটা হচ্ছে মডারেটর। নেক্সট, এরপরে আসছি আচ্ছা দেখো, এটা গেল তাহলে নিউক্লিয় বিভাজন। এবারে আসছি নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন বলতে কি বোঝায় না, একাধিক হালকা নিউক্লিয়াসকে একসঙ্গে জুড়ে বা সংযোজিত করে একটা বড় নিউক্লিয়াসে পরিণত করা এবং তার সাহায্যে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হওয়া, এই ঘটনাকে বলা হয় নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার উদাহরণ দেখো, H11 চারটা নেওয়া হলে সেখান থেকে তৈরি হবে হিলিয়াম 24 প্লাস দুটো পজিট্রন। ঠিক আছে, হিলিয়াম 24 প্লাস দুটো পজিট্রন প্লাস সেই সঙ্গে প্রায় 26 মেগা ইলেকট্রন ভোল্ট পরিমাণে এনার্জি। এটা হলো নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। চারটা প্রোটনকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, মানে এটাকে এইভাবে লেখা যেতে পারে H11 প্লাস H11 প্লাস H11 প্লাস H11। এইটাই সূর্য শক্তির মূল শক্তির উৎস, সূর্যের। এটা হলো নিউক্লিয় সংযোজন। এই যে নিউক্লিয় সংযোজন ঘটানো হয় সেক্ষেত্রে কয়েকটা মূল কন্ডিশন হচ্ছে, এটা খুব উচ্চ তাপে সম্ভব হয়। উচ্চ তাপে মানে কত, কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, নিয়ারলি ইকুয়াল টু 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই এত পরিমাণে শক্তি ছাড়া নিউক্লিয় সংযোজন সম্ভব নয় এবং নিউক্লিয় সংযোজনকে কন্ট্রোল করা যায় না, ওটা আনকন্ট্রোলড হয়ে যায়। এই নিউক্লিয় সংযোজনে এই পরিমাণ শক্তি আমরা অন্য কোনোভাবে পেতে পারি না, কেবলমাত্র নিউক্লিয় বিভাজন থেকেই পেতে পারি। আর সেই কারণে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটাতে হয়। ঠিক আছে, এরপরে দেখো, এই যে নিউক্লিয় সংযোজনে যে শক্তিটা উৎপন্ন হচ্ছে 26 মেগা ইলেকট্রন ভোল্ট দেখতে হলেও অ্যাকচুয়ালি এই শক্তির পরিমাণটা যে নিউক্লিয় বিভাজন হয় তার থেকেও বেশি। কিভাবে? আমরা দেখেছিলাম
যে 1 গ্রাম ইউরেনিয়ামকে বিভাজিত করলে শক্তি হয় 7.4 × 10⁻10 জুল। অপরদিকে আমরা যদি 1 গ্রাম হাইড্রোজেনকে সংযোজিত করতে পারি তখন যে শক্তিটা পাওয়া যাবে সেটা প্রায় 30 × 10⁻10 এত জুল। তার মানে বুঝতেই পারছো এটা অনেকটা বেশি পরিমাণে তৈরি হচ্ছে পার গ্রাম পিছু। তাই নিউক্লিয় সংযোজনের সাহায্যে বেশি শক্তি পাওয়া যায়, মানে পরমাণু বোমার তুলনায় হাইড্রোজেন বোমা শক্তিশালী হয়ে থাকে। যদিও এই যে বিক্রিয়া এটাকে কন্ট্রোল করা যায় না এবং সেই কারণে এটা কোনো ভালো কাজে লাগানো যায় না, এটা কেবলমাত্র হাইড্রোজেন বোমা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেটা বর্তমানে সারা পৃথিবীতে নিষিদ্ধ। ঠিক আছে, এই হলো নিউক্লিয় বিভাজন সংযোজন। এরপরে আসছি তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। দেখো, তেজস্ক্রিয় আইসোটোপগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য তেজস্ক্রিয় রেডিয়াম ব্যবহার করা হয়। আবার কোবাল্টের সাহায্যে শরীরের কোথাও টিউমার বা এরকম কিছু আছে কিনা সেটা নির্ণয় করা হয়। আবার দেখো, রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে আমরা যে কোনো পুরনো কোনো গাছ বা পুরনো কোনো কিছুর বয়স নির্ণয় করতে পারি। ঠিক আছে, রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে কার্বন C14 ব্যবহার করা হয়। ওকে, তারপরে ভূতাত্ত্বিক সময় নিরূপণের জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপরে বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজে, শারীরিক চিকিৎসার ক্ষেত্রে ফসফরাসের আইসোটোপ ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ। এইগুলো হচ্ছে রেডিও আইসোটোপের বা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। আর তার থেকে আরেকটা বড় ব্যবহার হচ্ছে এর সাহায্যে শক্তির উৎপাদন করা হয়, যেটা পারমাণবিক চুল্লিতে কাজে লাগে। ঠিক আছে, বেশ। নেক্সট, এরপরে আমি কয়েকটা এক্সট্রা জিনিস একটু বলছি। যেমন ধরো, নাম্বার 1, নিউক্লিয় বিক্রিয়া ও পারমাণবিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য কি? দেখো, পারমাণবিক বিক্রিয়া বা এটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলতে পারি, পারমাণবিক নয়, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা দেখেছি সেখানে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, সেখানে নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে না, তবে সেখানে সরাসরি ইলেকট্রনের সাথে রিলেটেড, ইলেকট্রনের আদান প্রদান হয়। কিন্তু রাসায়নিক বিক্রিয়া না হয়, এটা যদি নিউক্লিয় বিক্রিয়া হয়, নিউক্লিয় বিক্রিয়ার ক্ষেত্রে সেখানে নিউক্লিয় ঘটনা, এখানে বাইরের ইলেকট্রন মহলের সাথে কোনো রিলেশন নেই। এটা গেল 1 নম্বর। নাম্বার 2, রাসায়নিক বিক্রিয়ায় খুব কম পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যেখানে নিউক্লিয় বিক্রিয়ায় অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়। নাম্বার 3, রাসায়নিক বিক্রিয়ায় নতুন ধর্ম বিশিষ্ট যৌগ উৎপন্ন হতে পারে, কিন্তু এখানে নতুন নিউক্লিয়াস তৈরি হচ্ছে, মানে নতুন টাইপের মৌল তৈরি হচ্ছে। এখানে নতুন যৌগ তৈরি হতে পারে, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে মিশে গিয়ে জল তৈরি হচ্ছে। এটা দুজনে গ্যাসীয়, কিন্তু তারা তৈরি করে ফেললো তরল। এখানে কিন্তু কি তৈরি হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে ইউরেনিয়াম ভেঙে গিয়ে স্ট্রনসিয়াম তৈরি হয়ে যাচ্ছে, ইউরেনিয়াম ভেঙে গিয়ে জেনন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি পুরো নতুন মৌলে পরিণত হয়ে যাচ্ছে। এটা হলো তার একটা পার্থক্য। তারপরে এছাড়া আরেকটা পার্থক্য হলো রাসায়নিক বিক্রিয়া খুব ইজিলি বা সহজে সংগঠিত হতে পারে, কিন্তু নিউক্লিয় বিক্রিয়াকে সংগঠিত করতে হলে অনেকগুলো প্রিকশন নিতে হবে বা অনেক রকমের স্টেপস আছে, যেটা খুব সহজে করা সম্ভব নয়। এগুলো হচ্ছে রাসায়নিক এবং নিউক্লিয় বিক্রিয়ার মূল পার্থক্য। নেক্সট, এরপরে আসছি তড়িৎ। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন থাকে যে আমরা জানি বিটা পার্টিকেল মানে ইলেকট্রন, তাহলে একটা নিউক্লিয় বিক্রিয়ায় যে ইলেকট্রন নির্গত হয় সেটা কোথা থেকে নির্গত হয়? আসলে এটা কিন্তু বাইরের ইলেকট্রন মহল থেকে ইলেকট্রন নির্গত হয় না, এই ইলেকট্রনটা নির্গত হয় নিউক্লিয়াস থেকে। এখানে একটা নিউক্লিয়াসের ভেতরে একটা নিউট্রন যদি ভেঙে যায়, সেই নিউট্রনটা ভেঙে গিয়ে কি তৈরি করতে পারে? H11 প্লাস N10 E-10, ঠিক আছে, এইটা তৈরি করে। তো এক্ষেত্রে যখনই একটা নিউক্লিয়াসের ভেতরে একটা ইলেকট্রন চলে আসে, মানে বিটা পার্টিকেল চলে আসে, সেই বিটা পার্টিকেলের শক্তি এতটাই কম হয় যেটা নিউক্লিয়াসে থাকার মতো উপযুক্ত নয়। সেই কারণে বিটা পার্টিকেলটা বাইরে বেরিয়ে চলে আসে, এবং বিটা পার্টিকেলের উপরে নিউক্লিয় বলেরও কোনো প্রভাব নেই, যেই কারণে ওটা সহজেই বাইরে বেরিয়ে চলে আসতে পারে।
ঠিক আছে, অর্থাৎ ওটাও নিউক্লিয়াসের ভেতর থেকেই নির্গত হচ্ছে। এইচএস এর কয়েকটা কোশ্চেন দেখি। এইচএস 2013 তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক এবং অর্ধায়ু বলিতে কি বোঝো? অলরেডি তোমাদের করানো হয়েছে। তারপরে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সম্পর্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রমাণ করতে হবে টি হাফ সমান ln2 ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, এটাকে প্রুভ করতে হবে। তারপরে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি বিবৃত করে, এটা বলেছিল 2015। তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র বলতে কি বুঝি না, তেজস্ক্রিয় বিঘটনের যে সূত্র। তেজস্ক্রিয় বিঘটনের সূত্র বলতে কি বোঝায় না, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে পরমাণুর বিভাজনের হার dN/dt ভ্যারিজ n, মানে ওই মুহূর্তে যতগুলি অবিঘটিত পরমাণু আছে, নিউক্লিয়াস আছে, তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষয়ের সূত্র। তারপরে 2016-তে পড়েছি নিউক্লিয়াসের বন্ধন শক্তি ও ভর ত্রুটির সম্পর্ক নির্ণয় করো। দেখো, বন্ধন শক্তি এবং ভর ত্রুটির সম্পর্ক করানো হয়েছিল যে বন্ধন শক্তি ডেল্টা ই ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইনটু সি স্কয়ার। এটা আগের পার্টের ভিডিওতে করানো আছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলোই তোমাদের এখান থেকে পড়বে। এছাড়া এর উপরে যা যা প্রবলেমগুলো আছে তোমরা সেগুলো কমপ্লিট করবে। যা কিছু প্রবলেম আটকাবে আমাকে সেগুলো মেসেজ করবে, আমি অবশ্যই সেগুলো সলভ করব। ঠিক আছে, বাই।